তিরুপতি বালাজির মন্দিরে খুবই দুর্বল, রোগা, পাতলা একজন মেয়ে সঙ্গীতা দাঁড়িয়েছিল। তার কোলে ছিল তার ছোট্ট মেয়ে সানভি। প্রণাম করার সময় সঙ্গীতা খুবই কষ্ট করে ভগবানকে বলল, হে প্রভু, আমার উপরে দয়া করো। আমি ক্যান্সারের রোগী, আমার শেষ সময় চলে এসেছে, কিন্তু আমার ছোট্ট মেয়েটার সুখের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করতে এসেছি। আমি আজকে আমার আর আমার ছোট্ট মেয়ের মাথার চুল তোমার কাছে অর্পণ করতে এসেছি। আমি শুনেছি তুমি মহান, তুমি 10 গুণ ফিরিয়ে দাও। আমার মেয়েকে দেখো প্রভু। সঙ্গীতা তার আর নিজের মেয়ের চুল সেখানে অর্পণ করে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি ফেরার পথে মাথা ঘুরে পড়ে গিয়ে সে সেখানেই মারা যায়। ছোট্ট বাচ্চাটা তখন কাঁদছিল। সঙ্গীতার মৃতদেহর সামনে লম্বা লাইন পড়ে গেছিল। তখনই সেখানে একটি মহিলা দৌড়িয়ে আসে আর সানভিকে কোলে নিয়ে বলে, আমার মেয়ে, তোর মা তো মারা গেছে রে, কিন্তু তোর মাসি রিমা এখনো বেঁচে আছে, তোকে আমি মানুষ করব। এরপর রিমা সানভিকে তার বাড়ি নিয়ে গিয়ে তাকে মানুষ করতে থাকে। আর এভাবেই 18 বছর কাটার পর সানভি একটি সুন্দরী মেয়ে হয়ে ওঠে। তার মাথার ঘন লম্বা চুল দেখে সবাই মোহিত হয়ে যেত। পাড়ার সব ছেলেরা তাকে পছন্দ করলেও সানভি তো পছন্দ করত সাধাসিধে মনোজকে। আর রিমা তাদের দুজনের ভালোবাসার কথা জানতে পারলে তাদেরকে বিয়ে দিয়ে দেয়। মনোজের পরিবারে থাকত তার মা আর দাদা বৌদি। ফুলশয্যার রাতে মনোজ সানভির মাথার চুলে হাত দিয়ে বলে, বাহ সানভি, তোমার চুল কি নরম, একদম যেন রেশমের মতন। মনে হয় না এর মধ্যেই জীবন কাটিয়ে দিই। এই কথা শুনে সানভি লজ্জা পেয়ে যায়। আর পরের দিন সকালবেলাতে সানভির হাতে তৈরি জলখাবার খেয়ে সবাই খুবই প্রশংসা করে। নতুন বউ সানভি বাড়িতে আসার পর থেকেই সবাই তার মাথার চুলের খুবই প্রশংসা করত, যা শুনে বড়জা খুবই রেগে যেত। যখন থেকে এই মহারানী বাড়িতে এসেছে আমার তো কোনো ভ্যালুই নেই। ওর লম্বা চুল নিয়ে ওর খুব অহংকার, তাই না? ওর অহংকার আমি ভেঙে চুরচুর করে দেব, মজা দেখাচ্ছি ওকে। এই বলে অনুরাধা বাজার থেকে এমন একটা কেমিক্যাল নিয়ে আসে যেটা মাথায় লাগাতেই সব চুল ঝরে যায়। আর সেই কেমিক্যালটা সানভির শ্যাম্পুর মধ্যে মিশিয়ে দিলে 3টে দিন স্নান করার পরেই সানভির মাথার সমস্ত চুল ঝরে গিয়ে সে টেকো হয়ে যায়। হে ভগবান, আমার মাথার চুলের সাথে এটা কি হলো? মনোজ তো আমাকে আমার চুলের জন্যই পছন্দ করত, এবার কি হবে? কিন্তু সানভি তো ভুল ছিল, কারণ মনোজ তাকে দেখার পর, সানভি, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার চুলকে নয়। আমি এখনো তোমাকে ঠিক আগের মতনই ভালোবাসি। চিন্তা করো না, আমি তোমার জন্য ফুলের স্কার্ফ নিয়ে আসবো, তুমি ওটা পরো। এরপর সানভির জন্য মনোজ একটি ফুলের স্কার্ফ নিয়ে আসে, কিন্তু বাগানে কাঠ আনতে গিয়ে খুব হাওয়ার মধ্যে সানভির ফুলের স্কার্ফটা উড়ে চলে যায়, যা দেখে সানভি খুবই কাঁদতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে একজন সাধু এসে সানভিকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। আর সানভির মুখ থেকে সব কথা শোনার পর সাধু বাবা তার মাথায় হাত রেখে বলে, মা, আজ থেকে তোর সমস্ত দুঃখ মুছে যাবে। আর দেখতে দেখতে সানভির মাথা ঠিক আগের মতনই লম্বা কালো ঘন চুলে ভর্তি হয়ে যায়। মা, আজ থেকে তোর এই বেনুনি কোনো সাধারণ বেনুনি নয়, এটা জাদু বেনুনি। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, অনেক ধন্যবাদ। আর বাড়ি ফিরে সানভি সমস্ত কথা তার বড়জা আর শাশুড়িকে জানালে তাদের মনে খুবই লোভ হয়। সত্যি বৌমা, তাহলে এই জাদু চুলের কামাল আমাদেরও দেখাও। এই আমার জাদু চুল, তোর কামাল দেখাতো। এরপরই সানভির মাথার চুল থেকে প্রচুর সোনার মোহর বার হয়, যা দেখে সানভির বড়জা আর শাশুড়ি খুবই খুশি হয়ে মোহরগুলো কুড়িয়ে নেয়। এরপর থেকে তাদের আর কোনো টাকা পয়সার অভাবই ছিল না। অনেক মাস কাটার পরেও সানভির বড়জা আর শাশুড়ি সানভির জাদুর চুল থেকে প্রচুর লাভ করতে থাকে। একদিন, বৌমা, তোমার জাদু চুলের কামাল আর একবার দেখাও। আসলে বাড়িতে না টাকা পয়সা শেষ হয়ে গেছে। তুমি তো জানো আজকাল কত খরচ। নাও, এবার তোমার মাথার চুল থেকে আরো মোহর চাও। না মা, আপনাদের লোভ দিনকে দিন বেড়েই চলেছে। ভগবান তো আমাদের সবকিছুই দিয়েছেন। এবার আমি আমার জাদুর চুল আর আপনাদের লোভের জন্য ব্যবহার করতে পারবো না, বরং এই চুল দিয়ে আমি গরিব মানুষদেরকে সাহায্য করব। দিতে না পারলে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। সানভি একা যাবে না, আমিও ওর সঙ্গে যাব। এই লোভী বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। এরপর সানভি আর মনোজ বাড়ি ছেড়ে চলে যায়। আর অনেকটা দূরে গিয়ে তারা একটা বাড়ি তৈরি করে থাকতে লাগলো, যেখানে সানভি তার জাদুর চুল দিয়ে গরিব মানুষদেরকে সাহায্য করে খুশি খুশি মনোজের সঙ্গে সংসার করতে লাগলো।
যাক, অ্যাটলিস্ট ম্যাডাম তাহলে এলেন। সুনীল, সরি, আসলে তুমি তো জানো এই রাস্তাগুলোতে কত ভিড়। তুমি জানো আমি হোস্টেল থেকে 1 ঘন্টা আগে বেরিয়েছি। একে অটো কত দেরি করে পেলাম, তার উপর রাস্তায় এত জাম। কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমার কাছে এসেছি। সে যাই হোক, কেউ কি তোমার সাথে জিততে পারবে কালীমাতা? কি বললে সুনীল তুমি? বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো? যদি তুমি আমাকে অপছন্দ করো তো? আরে না না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তো তোমার মুড ঠিক করার চেষ্টা করছিলাম। থাক সুনীল, আমি সব বুঝেছি। তুমিও বাকিদের মতনই অমন। না সোনালি, এরকম বলো না প্লিজ। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেললাম গো। আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুল করেও আর কখনো কালিমায়ের সঙ্গে পাঙ্গা নিও না, বুঝলে? এই বলে সোনালি জোরে জোরে হাসতে লাগলো। আসলে সুনীল ভেবেছিল যে সোনালি সত্যিই ওর উপর রাগ করেছে, কিন্তু এমনটা তো নয়। আসলে সোনালি খুব হাসি খুশি আর বুদ্ধিমান একটি মেয়ে। সে জানতো যে সুনীল তাকে খুব ভালোবাসে। সোনালির বাড়ি গ্রামে হলেও বাইরে পড়াশোনার জন্য সে গার্লস হোস্টেলে থাকতো, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সবাই তাকে অপছন্দ করত। শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ বলো না। কলেজে তো সেরা রূপসী কত সুন্দরী আছে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? দেখো সোনালি, আমি ছোটবেলায় এই জ্ঞানের কথাটা বুঝতে পেরেছিলাম যে ভগবান আমাকে কোনো কালো মেয়েকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, বুঝলে? সুনীল আবার? আচ্ছা, সত্যি কথাটা বলছি তাহলে শোনো। এটা সত্যি যে তোমার গায়ের রংটা কালো, আর তুমি কোনো রাজা মহারাজেরও মেয়ে নও যে আমি তোমাকে পয়সার জন্য ভালোবাসবো। তো বুঝেছেন ম্যাডাম, সমস্ত খেলাটা ওই মনের ফ্রিকোয়েন্সির, যা ওই ফর্সা মেয়েগুলোর সাথে মিলেইনি। শুধু মিলেছে তোমার সাথে। তুমি মানো আর না মানো, তোমার মনের যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি তার কেউ দেখতে পাবে না, বুঝলে আমার ব্ল্যাক বিউটি? এটাই হলো আসল কথা। সুনীল আর সোনালি একে অপরকে খুব ভালোবাসত। বিকালবেলায় সোনালি যখন তার হোস্টেলের ঘরে পৌঁছালো, তখন সে তার ড্রয়ার খুলে ফোন বার করে দেখে তার ফোনে তার মায়ের 4টে মিস কলস রয়েছে। হ্যালো মা, কেমন আছো তুমি? কেমন আছি, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় যখন তুই আমার ফোন তুলিস না। মনে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে, কোথায় ছিলি তুই? মা, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আমার সঙ্গে সুনীল আছে তো। কি বললি? সুনীল? এটাকে? আসলে মা, কিছু না। সোনালি, সত্যি করে বল, তুই আবার কারো চক্করে পড়ে গেলি না তো? না মা, আসলে ও আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, আমরা কালকেই আসবো তোর বন্ধুর সঙ্গে দেখা করতে। না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই। বললাম তো, আমরা শুধু বন্ধু। আমি আর তোমার একটা কথাও শুনবো না। আমি আর তোর বাবা কালকে যাচ্ছি, ব্যাস। ঠিক আছে মা, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। মা, কাল তোমরা একদম সাদামাটা সেজে এসো প্লিজ। এই বলে সোনালি ফোনটা কেটে দিল। গায়ত্রী সোনালির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সোনালির বাবা বলল, কি হলো গিন্নি, তুমি এত চিন্তিত কেন? কি আর বলি তোমাকে, আমার মনে হয় শহরের কোনো ছেলে আছে যে সোনালিকে। কি? শুধু নামটা বলো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি, এক্ষুনি। আরে প্রথমে পুরো কথাটা তো শোনো। আমার মনে হয় সোনালি ওই ছেলেটাকে পছন্দ করে। যখন আমি বললাম কালকে আমরা শহরে যাব, তো সোনালি বলল একদম সাদামাটা সেজে যেতে। এটা তো শুধু দুটোই মানে হতে পারে, হয় সোনালি ওর ওই বন্ধুকে আমাদের ব্যাপারে কিছুই বলেনি, আর নয়তো সোনালি আসলে কে সেটা ওর বন্ধুদের অথবা ওই ছেলেটাকে হয়তো বলতে চায় না। তাই আমরা কাল সাধারণ পোশাকেই যাব। ঠিক আছে গো, এমনটাই করব। গজরাজ সিংহ হলেন তার গ্রামের খুব বড় জমিদার। তার ধনসম্পত্তির কোনো অভাবে ছিল না। তারা বড় একটা বাংলোতে থাকত, আর সোনালি ছিল তাদের একমাত্র মেয়ে। পরের দিন সাদামাটা সাজে তারা দুজন সোনালির কলেজে পৌঁছালো। দেখ, কালো পেতনির ভিখারি বাবা মা এসেছে। আর ঠিক তখনই সুনীল আর সোনালি সেখানে পৌঁছানোর পর সুনীল তাদেরকে প্রণাম করে। সুনীলের সংস্কার দেখে সোনালির বাবা মা খুব খুশি হয়। তা বাবা সুনীল, তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? হ্যাঁ মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রানী করে রাখব। আমি যে ওকে খুব ভালোবাসি, আর এমনিতেও আমার চাকরি হয়ে গেছে, শুধু লাস্ট সেমিস্টারটা দিয়েই জয়েন করব। সোনালির বাবা মা দুজনেই সুনীলকে পছন্দ করে, আর এই সম্বন্ধে রাজি হওয়ার পর দুজনেই গ্রামে ফিরে যায়। আমরা ঠিকই বুঝেছিলাম, সুনীল আমাদের ব্যাপারে কিছুই জানে না।
সত্যি সোনালি নিজের জন্য হিরে খুঁজেছে। এমন ছেলে তো আমরাও খুঁজে পেতাম না। সত্যি বলছো তুমি? সত্যি ছেলেটা খাঁটি হিরে। গায়ত্রী আর গজরাজ সিংহ সোনালির বুদ্ধিমত্তা আর পছন্দের জন্য খুব খুশি ছিল, কিন্তু সুনীলের মা কমলা এই সম্বন্ধে রাজি ছিল না। সুনীল, দেখ বাবা, আমার কথা শোন। কোথায় তুই হীরের মতো সুন্দর, আর কোথায় ওই কালো পেতনি? তুই তো এখন ভালো চাকরিও করিস, আর কোথায় ওইসব ভিখারি? আরে তোর জন্য তো আমি পরীর মতো মেয়ে নিয়ে আসবো, যে সুন্দরী হবে আবার ধনীও। মা, বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরাও তো গরিবই ছিলাম। তারপর তুমি আমাকে পরিশ্রম করে লেখাপড়া করালে, আর এই সমাজে যোগ্য করে তুললে। আমি আর সোনালিও খুব পরিশ্রম করব। আর হ্যাঁ মা, আমি সোনালির মন দেখে ওকে ভালোবেসেছি, ওর ব্যাংক ব্যালেন্স দেখে নয়। সুনীলের জেদের কারণে কমলা চুপ করে গেল, আর সোনালির বাবা মা মিলে তাদের বিয়ে দিয়ে দেয়। আর নিজেদের নতুন জীবনে তারা দুজন খুব খুশিও ছিল। সুনীল অফিসে যেত আর সোনালি সারা ঘর সামলাতো, কিন্তু তারপরেও সোনালির গাঢ় কায়ের রং আর দারিদ্রতার জন্য তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো। এভাবেই কিছু মাস কাটার পর কমলা একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সোনালি খুব তাড়াতাড়ি কমলাকে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। আর সোনালির ফোন পাওয়ার পর সুনীলও হাসপাতালে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সোনালি। তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করলে। এ তুমি কি বলছো? উনি তো আমারও মা। কমলা হাসপাতালে যে রুমটায় ছিল সেটা হাসপাতালের সবচেয়ে দামি রুম। এটা দেখে সুনীল একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে সোনালিকে কিছুই বলেনি। আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের বসকে ফোন করতে লাগলো অ্যাডভান্স কিছু স্যালারি পাওয়ার আশায়। আর অন্যদিকে সোনালি তার মাকে ফোন করে বলে, ভগবানের অনেক ধন্যবাদ যে কমলা দিদি সুস্থ আছেন। আচ্ছা মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি ওখানে, কিন্তু এটা বল এবার আমরা কিভাবে যাব? যেমনটা তুমি ঠিক ভাবো মা, আমার মনে হয় এটাই সঠিক সময়। ঠিক 2 ঘন্টা পর হাসপাতালের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। ওয়েলকাম চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ ডক্টর শর্মা। সব ঠিক আছে তো? ইয়েস স্যার, অল গুড। ডক্টর শর্মা, এ আমার জামাই মিস্টার সুনীল। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। আরে জামাই, আজকে কি প্রণাম করবে না? আর তুমি কোনো চিন্তা করো না, এই হাসপাতালটা আমাদেরই, আর এখানকার লোকও। তুমি কোনো চিন্তা করো না, বেয়ানের কিচ্ছু হবে না। আই অ্যাম এ রয়্যাল ব্ল্যাক বিউটি, ডু ইউ গেট ইট? সুনীল সব কথা বুঝতে পেরেছিল। সুনীল একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে সে নিজের উপরে গর্ববোধ করছিল, কারণ সোনালির চোখে সে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে। আর সোনালির মতো ভালো মনের মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। Thanks for watching.